আমাদের আজকের গল্প অমরেন্দ্র চক্রবর্তীর লেখা সন্ধানী। গল্প পাঠে রয়েছে প্রীতম, শুভম, সব্যসাচী, রাজ চট্টোপাধ্যায়, বর্ণালী, দেবস্মিতা এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সকালবেলা খবরের কাগজে চোখ পড়তেই সুধীর চমকে উঠল। প্রথম পৃষ্ঠার নিচে বড় অক্ষরে একটি শিরোনাম ছাপা হয়েছে, শিল্পাশ্রমের পরিচালিকার রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা বলিয়া সন্দেহ। সংক্ষিপ্ত সংবাদ। সুধীরের পড়ে ফেলতে 1 মিনিটও লাগলো না। বেহালা শিল্পাশ্রমের সম্পাদিকা সুষমা সেন সারাদিন যথারীতি কাজকর্ম শেষ করে রাতে নিজের নির্দিষ্ট ঘরে শুতে যান। পরদিন সকালে তার ঘুম থেকে উঠতে দেরি দেখে জনৈক পরিচারিকা তাকে ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া না পেয়ে শেষে ভয় পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে যে তিনি মৃত অবস্থায় শয্যায় পড়ে রয়েছেন। দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। শয্যার পাশেই টিপয়ের ওপর একটি গ্লাস দেখা যায়। পুলিশ সন্দেহ করে যে তিনি বিষ পান করেই আত্মহত্যা করেছেন। আত্মহত্যার কারণ নির্ণয় করার জন্য পুলিশ তদন্ত করছে। এ পর্যন্ত কাউকেও গ্রেপ্তার করা হয়নি। সুধীর খবরটার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সুধীর শিল্পাশ্রমের সহকারী সভাপতি। অক্লান্তভাবে বছরখানেক পরিশ্রম করে সে এই আশ্রমটি গড়ে তোলে। পাকিস্তান হওয়ার পর দলে দলে মানুষ আসতে শুরু করল। ছড়িয়ে পড়ল দমদম থেকে টালিগঞ্জ অবধি। বেহালার পরিত্যক্ত কয়েকটা বাগান দখল করে বসে গেল একদল নিঃস্ব মানুষ। মুলিবাসের ছাউনির ওপর টালির ছাদ দিয়ে কোনো রকমে মাথা গুঁজবার ঠাঁই করল, কিন্তু থাকবার চেয়েও খাওয়ার তাগিদ বড়। শত শত মানুষ কাজকর্মের সন্ধানে বেরিয়ে পড়ল। 10-12 বছর থেকে 60 বছর পর্যন্ত সবাই কাজ চায়, মেয়ে পুরুষ কেউই বাদ নেই। কিন্তু এত কাজ কে দেবে? প্রায় 80-90 লাখ নিঃস্ব মানুষ অন্নসংস্থান করে দেওয়ার সুষ্ঠু ব্যবস্থায় এদেশে নেই। অনাহারে ও হুল্লোহারে বহু মানুষ কুঁকড়ে উঠতে লাগলো। ভিখারিতে পথঘাট ছেয়ে গেল, কিন্তু সেজন্য ধনীর মোটর ছোটানোর কোনো সংকোচ হলো না। 7-8 বছরের একটি মেয়ের হাত ধরে এক রমণী আসত প্রতিদিন সুধীরের দরজায়। সুধীর তাদেরকে প্রতিদিন 4টি করে পয়সা দিত মুড়ি খাওয়ার জন্য। 2-3 দিন তারা এলো না। তারপর একদিন মেয়েটি এলো একা, কাঁদতে কাঁদতে বলল, বাবু বাবু আমার মা মারা গেছে বাবু। আর কে আছে? কেউ নেই। থাকিস কার কাছে? মেয়েটি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ভদ্রঘরের মেয়ে, ধুলি ধূসর দেহের মধ্যেও মধ্যবিত্তের বুদ্ধিদীপ্ত একটা ছাপ রয়েছে মুখে। সুধীর বলল, খাস কোথায়? পয়সা দাও, মুড়ি খাবো। এই 7-8 বছরের মেয়েটিকে কেন্দ্র করে সুধীরের কর্মচক্র সেদিন থেকেই চলতে শুরু করল। শিক্ষিত মানুষ একা হলেও যদি আন্তরিকভাবে চেষ্টা করে তাহলে অনেক কিছুই করতে পারে। সুধীরও একান্ত চেষ্টায় এই শিল্পাশ্রমটি প্রতিষ্ঠা করল। ছোট ছোট মেয়েরা এখানে থাকবে, খাবে, লেখাপড়া ও হাতের কাজ শিখবে। এই কাজে তার প্রধান সহায়িকা হলেন সুষমা সেন, MA পাশ করা এক ধনী বিধবা। নিজের বাড়িখানি তিনি এতে লাগিয়ে দিলেন এই কাজে। একমাত্র কন্যা মোটর চাপা পড়ার পর তিনি শান্তি খুঁজছিলেন। এই কাজের মধ্যে তিনি শান্তির অবলম্বন পেলেন। এই ধরনের আশ্রম চালাবার মতো বিদ্যে ও অর্থ তার ছিল। কোনো ব্যাপারে তিনি পরের মুখের দিকে তাকিয়ে থাকতেন না। বাইরে থেকে সাহায্য আসুক আর নাই আসুক, তার পরিকল্পনা তিনি কার্যকর করতেন। এজন্য সকলেই তার কাজের প্রশংসা করত। মাত্র 50টি মেয়ে নিয়ে শিল্পাশ্রম চলছিল। এই অঞ্চলের বাসিন্দা, অনাথ ও অনাথ ছেলে মেয়েদের সংখ্যা হিসেবে এই প্রতিষ্ঠান মোটেই পর্যাপ্ত নয়। কথা উঠেছিল এই বৈশাখ মাস থেকে দ্বিগুণ করা হবে। সেই সম্পর্কেই আয়োজন চলছিল। এমন সময় সুষমা সেনের আত্মহত্যা বিস্ময়কর। তার আত্মহত্যার কোনো সঙ্গত কারণ কিন্তু সুধীর ভেবে পেল না। তবে কি হত্যা? কিন্তু সুষমাকে হত্যা করে কেউ তো লাভবান হবে না। টাকা পয়সা, বাড়িঘর সবই তো সে আশ্রমে দিয়ে দিয়েছে। তাহলে
জামাটা গায়ে চড়িয়ে সুধীরবাবু তখনই বেরিয়ে পড়লেন শিল্পাশ্রমের উদ্দেশ্যে। পথে কমলের সঙ্গে দেখা হলো। কমল বলল, কাল আপনাকে 3বার টেলিফোন করেছি, রাত 10টাতেও আপনি বাড়ি ফেরেননি। কাল একটা মামলায় সারাদিন চুচোড়া করেছিলাম, সেখান থেকে থানা পুলিশ শেষ করে শেষ ট্রেন থেকে ফিরেছি। খুনের মামলা তো? হ্যাঁ। খুন ছাড়া তো আপনি আর অন্য কোনো মামলা করেন না, তাই শেষ অবধি খুন আপনার গাড়ি এসে পড়েছে। মানে তুমি কি বলতে চাও সুষমা খুন হয়েছে? আমার সন্দেহ তাই। আত্মহত্যা করার কোনো কারণ নেই। যে মানুষ সন্ধেবেলা আমার সঙ্গে মেয়েদের কম্পোজিটরি শেখানোর পরিকল্পনা করেছেন, রাত্রে তিনি আত্মহত্যা করলেন। এ নিছক খুন। কে খুন করলো আর কেন খুন করলো আমি শুধু সেটাই ভাবছি। কারণ ছাড়া যে কার্য হয় না। যেখানে কোনো লাভ নেই সেখানে একজন মানুষ আরেকজন মানুষকে খুন করবেই বা কেন? সেই লাভের ব্যাপারটা কি, সেটাই তো আমি চিন্তা করছি। হত্যার কোনো সূত্র পেয়েছো কি? সূত্র কিছু পাওয়া যায়নি বলেই তো পুলিশ আত্মহত্যা বলে অনুমান করছে। সে তো কাগজে পড়লাম। তুমি যে হত্যা বলে সিদ্ধান্ত করেছো তার ভিত্তি কি? ভিত্তি ঘটেছে এক সন্দেহ থেকে। পরন্ত শিবানীর ওপর দিয়ে দুটো অ্যাক্সিডেন্ট গিয়েছে, যে দুটোকে সাধারণের চোখে অ্যাক্সিডেন্ট বলে মনে হলো আমার সন্দেহ যে তা হত্যা করবার চেষ্টা। শিবানী কমলের স্ত্রী। কমল হিন্দু মহাসভার একজন নিঃস্বার্থ গুন্ডা। হিন্দু সেচে তারপর একদিন কর্মী। বছরখানেক আগে কয়েকজন মুসলমান শিবানীদের নিচের তলায় ভাড়া থাকে। সুযোগ বুঝে শিবানীকে নিয়ে উধাও হয়। কয়েক স্থানে তাকে লুকিয়ে রাখে, কিন্তু পুলিশের তৎপরতায় 1 সপ্তাহের মধ্যেই শিবানী তাদের কবল থেকে রক্ষা পায়। মামলা চলে 1 বছর। হিন্দু নিয়ে শিবানীকে অপহরণকারীর কিন্তু শেষ অবধি কমলের একান্ত ব্যারিস্টার মুসলমান গুন্ডার পক্ষ পত্নী বলেই সাব্যস্ত করতে চান। চেষ্টায় গুন্ডাটির 6 বছরের জেল হয়। তখন শিবানীকে নিয়েই যাকে সমস্যা। মুসলমানের ঘর থেকে এসেছে। এই মেয়েকে ঘরে তুললে অন্যান্য বোনগুলোর তো আর বিবাহ হবে না। শিবানী তাহলে যায় কোথায়? কমল বলল, কুছ পরোয়া নেই, ওকে আমি বিয়ে করব। শিবানী IAS পাস, বর্তমানে বিয়ে পড়ে, আর শিল্পাশ্রমের মেয়েদেরকে সেলাই ও পশমের কাজ শেখায়। কমল বলল, সন্ধ্যার পর শিল্পাশ্রম থেকে ফিরছি, এমন সময় একখানি মোটর প্রায় তার ঘাড়ের ওপরে এসে পড়ে। অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল বলে রক্ষা পাই। অতখানি চওড়া রায়বাহাদুর রোডের ওপরে অমনভাবে গাড়ি এসে পড়ার কোনো কারণ নেই, কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়া। তারপর বাড়ি এসে এমন সময় পাশের বাড়ির ছাদ থেকে একটা ফুল গাছের টব তার মাথায় ওপর পড়ে। পেনের কালি কিনবে বলে পিছু ফিরছিল, আর সেই জন্যই সে রক্ষা পেয়েছে। তাহলে যদি সে সোজার 1 পাও এগোতো, তাহলে টবটা মাথায় এসে পড়ে। যাকে দুটো ঘটনায় একটা হত্যার চেষ্টা বলেই মনে হয়। সুষমা সেনের এই আকস্মিক মৃত্যু আমার সেই সন্দেহ দৃঢ় করছে। 6টি মেয়ে ছেলেকে হত্যা করে কার কি স্বার্থ পূরণ হবে বলো তো? সুষমা সেনের টাকা পয়সা দানপত্র করা হয়ে গেছে, আর শিবানী তো সেদিক থেকে কিছুই নেই। তাহলে জটিল ব্যাপার যদি 2 মিনিটেই সমাধান হয়ে গেল, তাহলে আর জটিলতা কিসের? তবে সুষমাদির মৃত্যুর অন্তরালে যে একটা রহস্য আছে, এই সম্পর্কে বেশি চিন্তার কিছু নেই। একটু ভাবলে আপনার মনেও সন্দেহ হবে। সুধীরবাবু কোনো কথা বললেন না, নীরবে এগিয়ে চললেন। পথের সীমানায় আশ্রম বাড়িটা তখন দেখা যাচ্ছে। শিল্পাশ্রমে সুষমা সেনের মৃত্যুর পর সবথেকে বেশি দায়িত্ব এসে পড়ল কমলের ওপর, এবং কমল তৎক্ষণাৎ পরোক্ষ সেই দায়িত্ব অর্পণ করল শিবানীর ওপর। সারাদিনের বেশিরভাগ কাজ সবসময় শিবানী এখানেই কাটাতো। তার পক্ষে এই কাজটা কোনো গুরুবার হয়ে দেখা দিল না। তবে সুষমাদি যদি থাকতেন, কোনো দায়িত্বই ছিল না। এখন সব দায়িত্বটুকু চাপল তার মাথার ওপর। একজনকে তো সব কিছু দেখতেই হবে, আর রীতিমতো মাইনে দিয়ে সুপারিনটেন্ডেন্ট রাখার মতো সামর্থ্য প্রতিষ্ঠানটির এখনও হয়নি। প্রতিষ্ঠানটিকে যারা হাতে করে গড়েছে, তাদের একজনকে বিনা বেতনে কাজ করতে হবে। স্বামীর প্রতিষ্ঠান, কাজেই শিবানীকেই সব কিছু শ্রমদান করতে হবে। সুষমাদির মৃত্যুর দিন থেকে শিবানীকে থাকতে হলো আশ্রমে, কিন্তু তার মধ্যে কিছুটা আনন্দও পেত শিবানী। কমল বলেছিল, এইবার বোঝা যাবে তুমি কেমন কাজের লোক। আমাকে তাহলে এখানেই থাকতে হবে। থাকবে? তাহলে ওদিকে তোমার ব্যবস্থা কি হবে? খাওয়া দাওয়া? কিসের কি হবে? তুমি যখন ছিলে না তখন কি আমার দিন কাটতো না? বেশ তো, কদিন যাক,
তখনই বোঝা যাবে। শিবানী মুচকি হাসে। তা শিবানী হাসলেও কমল যে জীবনের প্রথম কয়েকটা বছর একান্তভাবে কাটিয়েছে একথা ঠিক। মায়ের মৃত্যুর পর বাবা দ্বিতীয়বার বিয়ে করেন। সৎ মায়ের ব্যবহার ভালো নয়। বাবা অন্যায় দেখলেও মুখে কোনো কথা বলতেন না। দুর্ব্যবহার ক্রমে ক্রমে চরমে উঠল। স্কুল ফাইনাল পাশ করবার পর কলকাতার কলেজে পড়বার নাম করে কমল সেই যে বাড়ি ছাড়ল আর কোনোদিন ওই মুখ হয়নি। টিউশনের উপর ভরসা রেখেই মেসে থেকেছে। সকাল সন্ধ্যায় টিউশনি করেছে, দুপুরে কলেজে গেছে, অবসর সময়ে বসে বসে পড়েছে। কারোর সঙ্গে মেলামেশার সুযোগ পায়নি। পরীক্ষার ফল ভালো হয়েছে, অধ্যাপকের সুপারিশে চাকরিও জুটেছে। তারপর কলেজেরই অধ্যক্ষ তাকে ভিড়িয়েছে হিন্দু মহাসভার কাজে। যত কিছু মানুষের সঙ্গে মেলামেশা সবই তো তারপর থেকে, এবং সব মেলামেশার যোগাযোগেই শিল্পাশ্রম। সুধীরবাবুকে সঙ্গ নিয়ে কমল এলো শিল্পাশ্রমে। আপিস ঘরে শিবানী বসেছিল। কাল সকাল থেকে এ ঘরে শুধু পুলিশের জেরা ও তদন্ত চলছিল। আজ একেবারে নিরিবিলি। সুষমা সেনের মৃত্যুর শোকবহ বিষণ্ণতা ঘরখানিকে স্তব্ধ করে রেখেছে। কমল আসতেই শিবানী বলল, একটু আগেই তোমার মা এসেছিল। কার মা? কেন, তোমার মা, আমার শাশুড়ি মা। তোমার তো মা নেই। আহা, তোমার সৎ মা গো। আমার সৎমা এসেছিল, তুমি তাকে চিনলে কি করে? তিনি পরিচয় দিলেন। তার সঙ্গে তো 10 বছর আমার কোনো সম্পর্ক নেই। একখানা চিঠি লিখেও কখনো সংবাদ নেননি। তিনি হঠাৎ একেবারে এইখানে এসে হাজির হলেন যে? বললেন এই অঞ্চলেই এসেছিলেন ডাক্তার দেখাতে। যাবার সময় একবার দেখে যাচ্ছেন আশ্রম। খবরের কাগজে পড়েছেন এই আশ্রমের কথা। শুনেছেন যে তার ছেলে এর মধ্যে আছে। অনেকদিন দেখার ইচ্ছা ছিল, তার ছেলে তো কোনো সম্পর্ক রাখে না, তিনি নিজেই এলেন। কমলের মুখে হাসি ফুটল। বলল, কখন এসেছিলেন? এসেছিলেন 7টায়। পরিচয় পাবার পর আমি ঘুরিয়ে ফিরিয়ে সব দেখালাম। তোমার অনেক সুখ্যাতি করলেন। চলে গেলেন 8টার সময়। বললাম আর একটু থেকে ছেলের সঙ্গে দেখা করে যান। বললেন আরেকদিন আসবো। এখনই একবার হাসপাতাল যাব, সেখান থেকে বাড়ি ফিরব। আমার সঙ্গে তার আর কি সম্পর্ক? আসবে তো তোমার কাছে। বলে শিবানী উঠে পড়ল। কমল ও সুধীর মুখোমুখি বসল। আশ্রম পরিচালনা সম্পর্কে যথাবিহিত আলোচনা করতে হবে। শিবানী বলল, আমি আপনাদের জন্য 2 কাপ চায়ের ব্যবস্থা করি গিয়ে। শিবানী ঘর থেকে বেরিয়ে গেল এক দরজা দিয়ে, আর আরেক দরজা দিয়ে ঘরের মধ্যে এসে ঢুকল অনিল দত্ত। অনিল দত্ত সিআইডি ইন্সপেক্টর, সুধীরবাবুর সহপাঠী। যাক, তোমাদের দুজনকেই পেয়ে গেছি, আমি ভাগ্যবান। অনিল একখানি চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। কমলের মুখের পানে তাকিয়ে বলল, আপনি আমায় চেনেন না, সুধীরের কাছ থেকে আমার পরিচয়টুকু জেনে নেবেন। বেশি সময় নেই আমার হাতে। আমি শুধু একটা প্রশ্ন জেনে যেতে চাই। মিসেস সেনের কেসটা কি শেষ অবধি তোমার উপরেই পড়লো নাকি? হ্যাঁ, না, সে কথা উঠবে করোনারের বিচারের পর। এখন আমি এসেছি একটা অন্য ব্যাপারে। কমলবাবুকে একটা ব্যক্তিগত প্রশ্ন। সৌজন্যবোধে অপরিচিতকে সরাসরি প্রশ্ন করা চলে না, কিন্তু পুলিশের লোকেদের সৌজন্যতা ও ভদ্রতার বালাই রাখতে নেই। ওসব রাখলে ভালো পুলিশ হওয়া যায় না। কমল এবার বুঝতে পারল যে আগন্তুক পুলিশের লোক। অনিল বলল, কমলবাবু, আপনার স্ত্রীর পুরো নাম শ্রীমতী শ্রাবণী দত্ত, বর্তমানে মিসেস শ্রাবণী রায়, তাই না? হ্যাঁ। মিসেস রায়ের বাবার নাম কি শম্ভুনাথ দত্ত? হ্যাঁ। মিসেসের মা জীবিত? তিনি ওই শৈশবেই মারা গেছেন। শিবানী সৎমায়ের কাছেই আসলে মানুষ। আচ্ছা, মিসেস রায় কোথায় জন্মেছিলেন? কলকাতায় না কলকাতার বাইরে? তা তো আমার জানা নেই। সেইটা জানা আমার পক্ষে একান্তই প্রয়োজন। সেইটা জানতে পারলে আমার কাজ খানিকটা এগিয়ে যাবে। ভিতরে গেছে চা আনতে, এখনই চলে আসবে। আপনি ওকে জিজ্ঞাসা করে জেনে নিন। তুমি শিবানীর ব্যাপারে অত জিজ্ঞাসা হয়ে উঠলে কেন বলো তো? ওকে নিয়ে আবার কি গোলযোগ দেখা দিল নাকি? গোলযোগ একটা দেখা দিয়েছে। আমি তার জট খুলতে চাইছি, সেই জন্যই ওর পরিচয়টা আমার খুব দরকার। মেয়েটি তো ভালো লেখাপড়া করে, আশ্রমে কাজ করে,
কোনো গোলমালের মধ্যে তো থাকার মতো মেয়ে তো নয়। সে কোনো গোলমেলে না গেলেও তার চারপাশে গোলমাল গুজিয়ে উঠতে তো আর কোনো বাধা নেই। আরে ব্যাপারটা একটু খুলেই বলো না, আমি তোমাকে হয়তো কিছু একটা সাহায্য করতে পারি। সাহায্যের দরকার হবে না, আমি আর 2-4 দিনের মধ্যেই ব্যাপারটার ফয়সালা করে ফেলবো, তখন তোমাকে সব কথা বলবো, আজ না। একটা চুরুট ধরিয়ে অনিল টানতে শুরু করলো। ইতিমধ্যে শিবানী ঘরে এলো, সঙ্গে একটা চায়ের ট্রে নিয়ে এলো। সুধীর ও কমলের সামনে 2টো কাপ নামিয়ে দিয়ে শিবানী অনিলকে বলল, দাঁড়ান, আপনার জন্য চা নিয়ে আসি। আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না, আমি সিআইডি ইন্সপেক্টর, আপনার কাছ থেকে 2-1 কথা জানতে এসেছি। বলুন তো, আপনি কোথায় জন্মেছেন, কলকাতায় না কলকাতার বাইরে? আমার জন্ম কাশিতে। আপনার মাকে আপনার মনে আছে? না, আমার 1 বছর বয়সে আমার মা মারা যান। সৎ মাকেই আমি মা বলে জানি। আপনার মায়ের নামটা আপনি জানেন? সুষমা রায়। আপনি কখনো মামার বাড়ি গেছেন? না, আমার মামা কেউ নেই। মা ছিলেন দাদুর একমাত্র মেয়ে। দাদু কাশিতেই থাকতেন। মা মারা যাবার পর দাদুর শরীর ভেঙে পড়ে। বছর কয়েক পরে দাদু মারা যান। দাদুকে আমি দেখেছি, কিন্তু এখন ভালো মনে পড়ে না। দাদুর নামটা কি জানেন? না, সেটা আপনি আমার বাবার কাছে গেলে সব জানতে পারবেন। বেশ, আপনার বাবার ঠিকানাটা বলুন। অনিলবাবু শিবানীর বাবার ঠিকানাটা ডায়েরিতে লিখে নিয়ে উঠে পড়ল। শিবানী বলল, ব্যাপারটা কি কিছু তো বললেন না। পরে শুনবেন খন, আরও হয়তো 2-1 বার আপনার সঙ্গে দেখা করতে আসতে হতে পারে। বলে সংক্ষেপে নমস্কার জানিয়ে অনিল দত্ত বিদায় নিল। পেছনে রেখে গেল একটা রহস্যের ইঙ্গিত। করোনারের আদালতে ময়নাতদন্তে শেষ হলো। করোনার রায় দিলেন যে সুষমা সেনের মৃত্যু ঘটেছে আকস্মিকভাবে। রাতে কোনো ঔষধ খেতে গিয়ে তিনি ভুল করে বিষ খেয়ে ফেলেছেন, আর সেই বিষের প্রতিক্রিয়াতেই তার মৃত্যু ঘটেছে। করোনারের এই সিদ্ধান্তের ভিত্তি ছিল কয়েকজনের সাক্ষ্য ও যুক্তি। শিবানী রায় সাক্ষ্যে বলল যে পূর্বদিন রাত 9টা পর্যন্ত আশ্রমকে কিভাবে বড় করা যায় সেই পরিকল্পনা নিয়ে সুষমাদি তার সঙ্গে আলোচনা করেন। 50 জন মেয়ের স্থলে 100 মেয়ের সংকুলন করার দিকেই যে তার আগ্রহ প্রকাশ পায়, তাতেই সেই রাত্রে তিনি যে আত্মহত্যা করতে পারেন এ ভাবতেও পারা যায় না। পরিচারিকা বলল, রাত 10টায় যথারীতি ঘণ্টা বাজার পর তিনি প্রত্যেকটি মেয়ের খবর নিয়ে যথারীতি শুতে যান। তখন তার ব্যবহারে কোনো রকম চাঞ্চল্য প্রকাশ পায়নি। পুলিশ ইন্সপেক্টর বললেন যে টেলিফোন পেয়েই তারা প্রথমে আশ্রমে যান এবং সুপারিনটেন্ডেন্টের শয়নকক্ষ যথারীতি ভেতর থেকে বন্ধ দেখতে পান। তারা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। দেখা যায় খাটের ওপর মিসেস সেন স্বাভাবিকভাবে শুয়ে আছে, আর পাশের টেবিলের ওপর কাচের গ্লাস। টেবিলের নিচে কাগজের ঝুড়িতে ঔষধ পুড়িয়ার একটা ছোট খাম তারা দেখতে পান, কিন্তু সেই খামের গায়ে কিছুই লেখা ছিল না। সেই জন্যই কি ওষুধ কোথা থেকে কেনা তার সন্ধান কি তারা করতে পারেনি? আশ্রমের দারোয়ানও কিছু বলতে পারেনি। ডাক্তার বললেন যে মৃতদেহ পরীক্ষা করে দেখা গেছে কোনো ঘুমের ওষুধ অতিরিক্ত পরিমাণে সেবনের জন্যই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে। এইসব সাক্ষ্য আকস্মিক মৃত্যুরই ইঙ্গিত করে। রায় শুনে অনিলবাবু বললেন, যাক, অন্তত এই ব্যাপারটা নিশ্চিত হওয়া গেল। সুধীরবাবু পাশেই ছিলেন, বললেন, বলেন কি? যদি কেউ মিসেস সেনকে হত্যা করে থাকে, সেই দুশ্চিন্তা থেকে পরিত্রাণ পেলে। যে ঘরের দরজার ভিতর থেকে বন্ধ, সে ঘরে অনালোক বিষ খাওয়াবে কেমন করে? বিষটা সবসময় যে কাছে বসেই খাওয়াতে হবে এরম কোনো কথা নেই। হাতের কাছে বিষটা জুগিয়ে দিলেও তো খাওয়ানোর কাজই হলো। ওষুধের বদলে বিষ রেখে দিলাম, যখন খুশি খাক, নিজের হাতেই খাবে এবং মরবে। আচ্ছা, তোমার কি সত্যি সন্দেহ হয় যে মিসেস সেনকে কেউ বিষ জুগিয়ে দিয়েছে? সন্দেহ নয়, আমি নিশ্চিত, এবং তাই আমি একদিন আদালতে প্রমাণ করব। ব্যাপারটা কি বলো তো? এখন নয়, খুন খারাপির ব্যাপার, মন্ত্রগুপ্তির প্রয়োজন আছে। আগে অসীমকে ধরতে পারি, পরে আদালতেই সব কথা শুনো। কথায় কথায় 4 জনের বড় রাস্তার বাসস্ট্যান্ডের সামনে এসে দাঁড়ালো। এক মহিলা সেখানে দাঁড়িয়েছিল। শিবানী তাকে দেখেই চমকে উঠল, বলল,
আপনি এখানে? মহিলা শিবানীর মুখের দিকে তাকালো, তারপর বলল। मुझे कुछ बोलना चाहती? শিবানী কেমন যেন থিতিয়ে গেল, তারপর বলল। আপনি বাঙালি নন? আমি বাংলা বুঝতে পারি লেকিন বলতে পারি না। ইতিমধ্যে একখানি বাস এসে পড়ল। মহিলা বাসে উঠল। কমল জিজ্ঞাসা করল। উনি কে? এই কিন্তু সকালে আমার সঙ্গে দেখা করেছিল। আশ্রমে গিয়ে বলল আমি তোমার শাশুড়ি, আমার ছেলের খবর নিতে এসেছি, আর এখন বলছে আমি বাংলা জানি না। দুজন লোকের কি এমন অবিকল একরকম চেহারা হয়? এই মহিলা তোমার কাছে আমার মা বলে পরিচয় দিয়েছিল? এই মহিলার কি করে বলি, তবে তাকেও দেখতে ঠিক এরই মতো। সুধীরবাবু বলল। এই মহিলার মুখখানা আমার চেনা চেনা মনে হলো, কোথায় যেন দেখেছি। অনিল পাশে দাঁড়িয়েছিল। সুধীরের কথা শুনে হাসল, বলল। তুমি আবার মাঝে মাঝে গোয়েন্দাগিরি করো, অথচ তোমার স্মৃতিশক্তি তো বড়ই দুর্বল। যারা কলকাতার গুন্ডা বদমাসের আড্ডায় 2-4 বার যাওয়া আসা করেছে তারাই এই রমণীটিকে চেনে। ইনি চোরাকারবারিদের রানী, কুইন অফ স্মাগলার্স, রূপসী বিবি। রূপসী বিবির তো অনেক পয়সা, সেইভাবে ট্রামে বাসে ঘুরছে কেন? করোনারের আদালতের রায় শুনতে এসেছিল। এখন মোটর নিয়ে এলে সকলের নজরে পড়ে যাবে, তাই সাধারণভাবে এসেছে। করোনারের আদালতে রায় শুনে তার লাভ? হ্যাঁ, সে তো স্মাগলার, খুন খারাপই তো করে না। তাছাড়া আজ সুষমার কেস ছাড়া তো কিছুই ছিল না। সুষমা সেনের ব্যাপারটায় হয়তো ওর স্বার্থ জড়িয়ে আছে। তবে কি তুমি সন্দেহ করছো যে সুষমা খুন হয়েছে? প্রমাণ ছাড়া কোনো কথা বলা চলে না। আমি প্রমাণ সংগ্রহের চেষ্টা করছি ঠিকই। ইতিমধ্যে তুমি শিবানী রায়ের দিকে একটু সতর্ক দৃষ্টি রাখো তো। 2-1 দিনের মধ্যেই ওনাকে খুন করবার একটা চেষ্টা হবে। সুধীর অবাক হয়ে তাকালো অনিলের দিকে, কিন্তু অনিল আর কিছুই বলল না। একখানি ট্যাক্সি এসে পড়েছিল, তাতেই উঠে পড়ল, বলল। আমি এখন যাচ্ছি পাকসার কাছে, রূপসী বিবির আড্ডায়। কাল সন্ধ্যাবেলা তোমার সঙ্গে দেখা করবখন। সুধীরবাবু 2 দিন বড় ব্যস্ত ছিলেন। আশ্রমের নতুনভাবে সব কাজের ব্যবস্থা করতে তিনি বিব্রত হয়ে উঠলেন। সুষমা নিজ হাতে সব গড়ে নিয়েছিলেন। প্রতিপদেই তার অভাব অনুভূতি হতে লাগল। 3য় দিনে সুধীরবাবু একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শিবানী নতুন সুপারিনটেন্ডেন্ট হল। কমল তাকে সাহায্য করবে, আর সন্ধ্যার পর সুধীরবাবু নিজে এসে 2 ঘন্টা বসবেন। তবে আশ্রমটা যে বড় করবার পরিকল্পনা ছিল তা কিছুদিনের মতো চাপা রইল। ঘরে বসে আরাম করে সুধীরবাবু চুরুট ফুঁকছেন, এমন সময় থানা থেকে এক দারোগা এসে হাজির হলো, বলল। আপনার কাছ থেকে একটা খবর জানতে এলাম। অনিলবাবুর কোনো খবর পাওয়া যাচ্ছে না। আপনাদের সঙ্গে তাকে করোনারের কোর্টে দেখা গিয়েছিল, সেই থেকে তিনি নিরুদ্দেশ। আপনি কোনো হদিশ বলতে পারবেন? এই 3 দিন কোনো খবর নেই? না, তিনি কোথায় গেছেন কেউ কিচ্ছু জানে না। 3 দিন মানুষটার কোনো খবর আপনারা নেননি? আজও খবর নেওয়া হতো না, তিনি ছুটিতে আছেন। তার ছেলে থানায় ফোন করেছিল, তাইতেই তো আমরা জানতে পারলাম যে তিনি 3 দিন বাড়ি ফেরেননি। কুইন অফ স্মাগলার্স রূপসী বিবির আস্তানা জানেন কি? পার্ক সার্কাসের ট্রাম ডিপোর কাছে। করোনারের কোর্ট থেকে বেরিয়ে সে সেইখানে যাচ্ছি বলে ট্যাক্সিতে উঠেছিল। আপনারা সেইখানে একবার খোঁজ করুন তো দেখি। আপনারা বলছেন কাকে? গেলে আমাকে একাই যেতে হবে। আপনি কতদিন চাকরি করছেন? 3 বছর। এই লাইনে তাহলে তো আপনি নেহাত ছেলে মানুষ। সেই স্মাগলার্স ডেনে অনেক পুরনো ইন্সপেক্টর ঘায়েল হয়ে গেছেন, সেখানে একা গিয়ে আপনি কি করবেন? কিন্তু আমার একার ওপরেই হুকুম রয়েছে, চাকরি রাখতে গেলে একাই যেতে হবে। সঙ্গে লোক চাইলে ওপরওয়ালা কৈফিয়ত চাইবেন। ওপরওয়ালাদের তো এই এক মহাদোষ, গোড়ায় কোনো কিছুই গ্রাহ্য করেন না, পরে হায় হায় করেন। এই জন্যই তো চোর ডাকাত খুনে জুয়ারিদের এত সুবিধা। তবে আমার কাছে রিভলভার আছে। আপনার কাছে একটা, আর রূপসী বিবির আড্ডায় হয়তো আছে 10টা। আপনি একা তাদের কি করে সামলাবেন? আপনি যাবেন সঙ্গে? গাড়ি আছে। যুবক দারোগার মুখের দিকে তাকিয়ে সুধীরের করুণা হলো। বেচারা নেহাত ছেলে মানুষ, কুইন অফ স্মাগলসের নাম শুনে ভয় পেয়েছে। অবশ্য তাকে ভয় দেখানোর কোনো ইচ্ছেই সুধীরের ছিল না। শখের গোয়েন্দাগিরিতে সুধীরের আগ্রহ চিরদিনের। সাধারণ কয়েকটা খুনের ব্যাপারে সে আসামিদের ধরিয়ে দিয়েছিল।
কিন্তু স্মাগলস ডেন দেখার সৌভাগ্য তার কখনোই হয়নি। কৌতূহল জাগল। বলল, বেশ, তোমার সঙ্গেই যাওয়া হবে। আগে এক কাপ কফি খেয়ে মেজাজটা চাঙ্গা করে নি। সারাদিন বড় খাটুনি গেছে গো। হাতের কাছে হিটার প্লাগ লাগিয়ে দিয়ে সুধীরবাবু কেতলিতে জল চাপিয়ে দিলেন। মিনিট 15-এর মধ্যেই দুজনে কফি খেয়ে বেরিয়ে পড়ল। ছোট একটা 7 ঘোড়া পিস্তল ছিল। ডয়ার থেকে সেটা বের করে কার্তুজ ভরে নিয়ে সুধীরবাবু পকেটে ফেলল। বলল, তোমার পিস্তল রেডি আছে তো? দারোগা মাথা নাড়ল। দুজনে এসে জিপে উঠল। বেহালা থেকে পার্ক সার্কাস নেহাত কম পথ নয়। তার উপর সুধীরবাবু পথে নেমে পার্ক স্ট্রিট থানায় একটা টেলিফোন করলেন। বললেন, সাবধানের বিনাশ নেই, গুন্ডা জুয়ারিকে বিশ্বাস নেই। জানিয়ে যাওয়াই ভালো, বিপদে পড়লে সাহায্য পাবার আশা থাকবে। গাড়িখানি পথের মোড়ে রেখে দুজনে পদব্রজে অগ্রসর হলো। কিছু দূর এগিয়ে গিয়েই তেমাথার মোড়ে একটা মোটর গ্যারেজ। পরপর কয়েকখানি পুরনো মোটর রয়েছে। কয়েকজন মেকানিকের কাজও করছে। সামনে মোটর মেরামতির কারখানার মস্ত একটা সাইনবোর্ড। দারোগা বলল, এইটাই তো রূপসী বিবির আড্ডা। সুধীর বলল, পিছন দিক দিয়ে ঘুরে যেতে হবে। দুজনেই কারখানার পেছনের পথ ধরল। চারিপাশে উঁচু পাঁচিল দেওয়া, ওপরে টিনের শেড। ভেতরে নজর দেওয়ার মতো কোনো ফাঁক নেই। কারখানা যেখানে শেষ হয়েছে সেখানে পেছনের দিকে দেওয়ালের সঙ্গে লাগোয়া দোতলা একটা মাঠকোঠা। মাঠকোঠার সামনে খাটের ওপর দুজন হিন্দুস্তানি বসে গল্প করছে। দোতলাটা অন্ধকার। সুধীর বলল, কে বলবে যে এই মাঠকোটা থেকে লাখ লাখ টাকার স্মাগলিং চলে? দোতলা তো পুরো অন্ধকার। তাই তো সন্দেহ হচ্ছে দোতলায় লোক আছে তাহলে। কিন্তু দোতলায় উঠে কি করে বলো তো? নিচে তো দুজন পাহারা দিচ্ছে। আমাদের সময় ও সুযোগের প্রতীক্ষা করতে হবে যে। ইতিমধ্যে খাটিয়ায় যে দুজন বসেছিল তারা এদের লক্ষ্য করেছে। দ্বিতীয় লোকটি এবার পরিষ্কার বাংলায় বলল, আপনি কোথা থেকে আসছেন? ও আসছি অনেক দূর থেকে, তোমরা আমাদের চিনবে না। বিবি সাহেবা আমাদের চেনেন, তিনি বলে দিয়েছিলেন রাত 8টার পর আসতে। তিনি কি আপনাকে এখানে আসতে বলেছেন? তখন তো বেশি কথা বলার সময় পাইনি, পিছনে টিকটিকি লেগেছিল। তাড়াতাড়ি বাসে উঠে পড়লেন, শুধু বললেন আসবেন 8টার পর। সেই দিনই আসতে পারলে ভালো হতো, কিন্তু এক বেটা ভিখারি 2 দিন ধরে জোঁকের মতো পিছনে লেগেছিল। কোনো মতেই এড়াতে পারছিলাম না। আজ বেটাকে বেলেঘাটার লেকের ধারে ধাক্কা মেরে এক খানায় ফেলে দিয়েছি। কেউ তুলে না দিলে আর উঠতে হবে না। সেই ফাঁকে চলে এলাম। আমাদের তো আর অনেকগুলো করতে পারলেই বসে থাকলে চলবে না। একদিন বসে থাকাটা পুরোটাই লোকসান। এখন বিবির সঙ্গে কথাটা শেষ হয়, এবার শেষে ট্রেনের এখান থেকে চলে যাবো কোনো। লোকটি সুধীর ও দারোগার আপাতমস্তক তীক্ষ্ণ চোখে একবার দেখে নিল। তারপর বলল, বিবি এই বাড়িতে নেই, আসুন। কয়েকশো গজ দূরে একখানা নতুন বাড়ির দোতলায় নীল আলো জ্বলছিল। লোকটি সেই বাড়িটি দেখিয়ে বলল যে ওইখানে যান, দেখা হবে। সুধীর ও দারোগা সেই বাড়ির দিকে অগ্রসর হলো। নিচের তলা সদর দরজা খোলাই ছিল, সামনেই সিঁড়ি। দুজনে সতর্কভাবে ওপরে গিয়ে উঠল। কোথাও কেউ কোনো বাধা দিল না। দোতলার সিঁড়ির মুখে গোল করে ঘোরানো বারান্দা, আর সেই বারান্দার ওপরে নিয়নের নীল আলো জ্বলছে। কোনো লোক নেই। একপাশে দেওয়ালের একদিকে শুধু একখানি সোফা। সোফার ওপর একটি লোক লম্বা হয়ে শুয়ে আছে। লোকটির মুখের পানে নজর পড়তেই দুজন চমকে উঠল। সে মুখ অনিল দত্তের। নিয়নের আলোয় মুখখানি ছাইয়ের মতো বিবর্ণ দেখাচ্ছে। জীবিত কি মৃত বোঝা যায় না। শিক্ষাশ্রমের কর্মসূচিতে লেখাপড়ার ব্যাপারটা রাত্রে। দিনের আলোয় হাতের কাজ শেখা সুবিধে, তাই চামড়ার কাজ, পুতুল করা এবং সেলাইয়ের কাজ, কাটছাট শেখা এগুলো হয় সকাল থেকে সন্ধে অবধি। সন্ধ্যার পর ক্লাস বসে। সেখানে হয় বাংলা, ইংরেজি, অঙ্ক। বাংলা পড়ায় শিবানী, সুষমা ইংরেজি পড়াতেন, আর অঙ্ক সব দিন হতো না। সুষমার মৃত্যুতে কমল ইংরেজি পড়াবে ঠিক হয়েছে। আজ থেকেই কমলের আসবার কথা। শিবানী বাংলা পড়াচ্ছে। রাত 8টা বেজেছে। কমল এলেই সে ছুটি পায়। এমন সময় হন্তদন্ত হয়ে একটা ছেলে এসে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, শিবানীদি, শিবানীদি, আমাদের ডাক্তারখানায় এইমাত্র একটা টেলিফোন এসেছে। বাস অ্যাক্সিডেন্ট হয়ে কমলদা হাসপাতালে ভর্তি হয়ে গেছেন। বাবা আপনাকে খবর দিতে বললেন। শিবানী চমকে উঠল। ছেলেটি কে?
কোন ডাক্তারখানায় ফোন এসেছে এসব কিছুই জিজ্ঞাসা করা হলো না। বলল, বাঙুর হাসপাতালে কি হয়েছে কিছু বললো? না, শুধু টেলিফোনে খবরটা দিয়েছে। তুমি কি এখনই যাবে? একখানা ট্যাক্সি ডেকে দেবো? দাও না ভাই, তাহলে ভারী উপকার হয়। কিন্তু এখন কি ট্যাক্সি পাওয়া যাবে? আমি বরং বাসে করেই চলে যাই। বাসে গেলে অনেকটা হাঁটতে হবে। একটা ট্যাক্সি ডেকে দেবো? বসার জায়গা তুমি পাবে না বাসে গেলে। ছেলেটি এক দৌড়ে বেরিয়ে গেল। 2 মিনিটের মধ্যেই ট্যাক্সি এনে হাজির করে দিল। বলল, শিবানীদি, গাড়ি এনেছি। শিবানীর তখন দিকবিদিক জ্ঞান নেই। হুড়মুড় করে গাড়িতে এসে উঠে বসল। বলল, বাঙুর হাসপাতালে চলো। ডায়মন্ড হারবারে রোডের ওপর দিয়ে শাঁ শাঁ করে গাড়িটা ছুটল। মিনিটের কাছাকাছি এসে গাড়িটা মোড় ফিরল। পথটা নির্জন। কয়েক গজ গিয়েই গাড়িটা থামল। শিবানী বলল, এখানে থামলে কেন? ড্রাইভার কি বলল ঠিক বোঝা গেল না। আর তার পাশেই একজন বসেছিল। সে টুক করে গাড়ি থেকে নেমে পড়ল। তারপরেই পেছনে দরজা খুলে শিবানী পাশে এসে উঠে বসল। এবার শিবানীর হুঁশ হলো। বলল, এ কি আপনি? কথা আর শেষ করতে হলো না। একখানি চকচকে ধারালো ছোড়া চোখের ওপর চিকচিক করে উঠল। শিবানী ভয়ে স্তব্ধ হয়ে গেল। কয়েক মুহূর্তেই সুধীরবাবু আত্মস্থ হলেন। এগিয়ে গিয়ে অনিল দত্তের কপালে হাত দিলেন। না, মানুষটা মরেনি। দেহে উত্তাপ আছে, শ্বাস প্রশ্বাস বইছে। ধমনির গতি পরীক্ষা করলেন, স্বাভাবিক, তবে মৃদু। ডাকলেন, অনিল, হ্যাঁ অনিল। কোনো সাড়া পাওয়া গেল না। অনিল সংজ্ঞাহীন। দারোগা পকেট থেকে পিস্তল বের করেছিল। সুধীরও পিস্তল হাতে নিল। বলল, কোনো মানুষের তো সাড়া পাওয়া যাচ্ছে না। এসো তো একবার বাড়িটা ঘুরে দেখি। দুজনে পিস্তল হাতে নিয়ে দোতলার বারান্দাটা ঘুরে এলো। 4খানি ঘর মাত্র। সব ঘরই বাইরে থেকে দরজার শিকল দেওয়া। নিচের তলাটা সম্পূর্ণ অন্ধকার। সুধীর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, দারুণ বেটা সব জানে বলেই আমাদের এই বাড়িটা দেখিয়ে দিয়েছে। ওর সম্পর্কে যা করার তা পরে করা হবে। এখন অনিলকে ধরাধরি করে নিচে নামিয়ে নিয়ে যাই, তারপর গাড়ি করে হাসপাতাল নিয়ে যেতে হবে। দুজনে ধরাধরি করে অচেতন অনিলকে নিচে নামালো। সুধীর বলল, এই আমি পাহাড়ে রইলাম, তুমি গাড়ি নিয়ে এসো। দারোয়ান গাড়ি আনতে ছুটল। সুধীর অপেক্ষা করছে। এমন সময় ওদিক থেকে একখানি মোটর এলো। ভাঙা মোটরখানি ঝিকঝিক করতে করতে তারপর আবার চলতে চলতে একটু থেমে গেল। রোয়াকের অন্ধকারে সুধীর দাঁড়িয়েছিল। সহসা চোখে পড়বার কথা নয়, মোটরখানি ঝিকঝিক করতে করতে চলে গেল। মোটরের চালকেরা সুধীরের দিকে বিশেষ খেয়াল করল না। মোটরখানির দিকেই সুধীরের লক্ষ্য ছিল। গাড়িখানি পথের মোড়ে অদৃশ্য হতেই সুধীর এদিকে চোখ ফেরালো। সহসা তার নজর পড়ল ওদিকে, যেখান থেকে মোটরখানি থেমে গিয়েছে সেইখানে কয়েকজন মানুষ পড়ে রয়েছে। সুধীর ভালোভাবে নজর করল। একটা গাছের ছায়ায় জায়গাটা অন্ধকার, তবুও কিছু যে মানুষ পড়ে আছে তাতে কোনো ভুল নেই। এই মোটরটাই কি ফেলে দিয়ে গেল নাকি? সুধীর পিস্তল বাগিয়ে সেদিকে এগিয়ে গেল। পরনে শাড়ি, স্ত্রীলোক, চুলে মুখ ঢাকা। সুধীর মুখের ওপর থেকে চুল সরালো। এ কি, এ যে শিবানী! সুধীর তখনই শিবানীর ধমনির গতি পরীক্ষা করল। না, মরেনি, অচেতন। সুধীর কোনো দ্বিধা না করে শিবানীকে পাঁজা গোলা করে তুলে নিল। ধীরে ধীরে নিয়ে অনিলবাবুর পাশে রোয়াকের ওপর শুইয়ে দিল। চোখে পড়ল শিবানীর গলার হাড় আর হাতের চুড়ি সব ঠিকই রয়েছে। যারা তার এই অবস্থা করেছে তারা সাধারণত চুরি বা ডাকাতির জন্য কিছু করেনি, সেটা বেশ ভালো করেই বোঝা গেল। অনিল ও শিবানী একই দলের দ্বারা নিগৃহীত হয়েছে। দুজনের অবস্থাই একই রকম এবং একই সময়। এখানে শিবানীকে এনে ফেলে দেওয়ার উদ্দেশ্য হলো তাদের নজরে ফেলা, যেন দুজনকে একসঙ্গে তারা নিয়ে যায়। তারা যে এখানে এসেছে তার রূপসী বিবির আড্ডার লোকেরা জানে এবং অলক্ষ্যে তাদের উপর নজর আছে। সুধীরবাবু দেওয়ালে পিঠ রেখে পিস্তল হাতে নিয়ে অপেক্ষা করতে লাগলো। একটু পরেই জিপ এসে পড়ল। দুটি মানুষ দেখে দারোগা বললেন, এ আবার কোথা থেকে এলো? এসে পড়েছো, আর পরে সব শুনো। এখন তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ার চেষ্টা করো। চলো চলো চলো। তাড়াতাড়ি দুজনকে জিপে তুলে নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে পড়ল। সুধীর বলল, আগে চলো নীলরতন হাসপাতালে। অনিল ও শিবানীর জ্ঞান হলো পরদিন সন্ধ্যায়। তাদের বেশিক্ষণ আচ্ছন্ন রাখার জন্য মরফিন ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। 1 কাপ গরম কফি খেয়ে অনিল চনমনে হয়ে উঠল।
বলল, কদিন অজ্ঞান হয়ে পড়েছিলাম। আজ কি বার? বৃহস্পতিবার। সোমবার ওরা আমায় ধরেছিল। মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিন হয়ে গেল। ঠিক আছে, এখানে গাড়ি ডাকো, এক্ষুনি আমায় বেরোতে হবে। খুব জরুরি কি? না হলে একটু বিশ্রাম করে। না না, 3 দিন ঘুমিয়েছি, আর বিশ্রাম নয়। 2 লাখ টাকার ব্যাপার, এখনো হাতে আছে কিনা কে জানে। কয়েক মিনিটের মধ্যেই অনিল হাসপাতাল থেকে বেরিয়ে পড়ল। দারোগা কাছেই ছিল। বাড়িতে খবর দিও, আমি আসছি। ট্যাক্সিতে উঠে সুধীর জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি বলো তো? এখন যাচ্ছ কোথায়? অ্যাটর্নির কাছে। চেকখানা ওরা বের করে নিয়ে গেছে কিনা সেটা জানতে হবে। 2 লাখ টাকা বড় কম কথা নয়। আহা, খুলে বলো না ব্যাপারটা, একটু বুঝি তাহলে। ব্যাপারটা বেশ জটিল। 20 বছর আগে বেনারসে এক বাঙালি ডাক্তার ছিলেন, বিশম্বর রায়। তার একমাত্র মেয়ে সুষমা। সে এক অবাঙালি যুবককে বিয়ে করতে চায়। পিতা বিবাহে অসহমত হন। তবু যুবক সুষমাকে বিয়ে করে বোম্বাই চলে যায়। ইতিমধ্যে সুষমার এক কন্যা জন্মায়। বিশম্বরবাবু তখন বেনারসের এক রেল অফিসারের পত্নীর চিকিৎসা করছিলেন। সামাজিক কলঙ্কের জন্য ক্রুদ্ধ হয়ে তিনি সেই অফিসারের স্ত্রীর হাতে সদ্যজাত কন্যা সঁপে দেন। অফিসার তাকে নিজের কন্যা বলেই মানুষ করতে থাকেন। ইতিমধ্যে 20 বছর কেটে যায়। সেই অবাঙালি যুবক ইতিমধ্যে ব্যবসায় প্রচুর উপার্জন করেন। সহসা তার গলায় একটা ক্যান্সার হয়। চিকিৎসার জন্য তিনি কলকাতায় আসেন। দুরারোগ্য রোগ নিরাময়ের কোনো সম্ভাবনাই নেই দেখে তিনি ধর্মচিন্তায় মন দেন। প্রথম জীবনের সুষমার কথা তখন তার মনে পড়ে। তিনি সুষমার সন্ধান করেন, কিন্তু তখন সুষমার খোঁজ পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। ডাক্তার বিশম্বর রায় 10 বছর আগে মারা গেছেন। সুষমা কাশিতে বাড়িঘর বেচে কলকাতায় বাস করে, আর সেই রেলওয়ের অফিসারও রিটায়ার করে কলকাতায় চলে এসেছেন। 80 লাখ অধিবাসীর জনারণ্য 20 বছর আগেকার মানুষ হারিয়ে গেছে। মোহনলাল হাসপাতালে অনিলের হাতখানি চেপে ধরে বলল, আমি আর বেশি দিন বাঁচব না। গলায় বড্ড যাতনা, কথা বলতে কষ্ট হয়। আমি 4 লাখ টাকা উইল করে গেলাম। 2 লাখ টাকা সুষমার আর 2 লাখ টাকা আমার মেয়ের। তারা যেখানেই থাক আপনি খুঁজে বের করে ওই টাকাটা তাদের হাতে পৌঁছে দেবেন। এর জন্য আপনার পারিশ্রমিক বাবদ 10,000 টাকা রেখে গেলাম। যদি 1 বছরের মধ্যে তার কোনো সন্ধান না হয় তাহলে টাকাটা রামকৃষ্ণ মিশনে চলে যাবে। দিন 15 পরে মোহনলাল মারা গেলেন। অনিল অবসর মতো খোঁজ করতে লাগলো। শেষে অনিল সুষমা সেনকে আবিষ্কার করলো, আর আবিষ্কার করলো শিবানীকে। সুষমা প্রথমে অনিলের কাছে কোনো কথাই মানতে চায়নি। পরে যখন দেখলো যে অনিল সবই জানে, তখন সে স্বীকার পেল শিবানী যে তার মেয়ে একথা সুষমা জানতে পারে, আর জানে বলেই কলেজের অধ্যাপনা ছেড়ে দিয়ে সেই শিবানীদের শিল্পাশ্রমের কাজে আত্মনিয়োগ করেছিল এবং আশ্রমটি বৃহত্তম করবার পরিকল্পনা করছিল। কিন্তু বেচারি জানত না যে রূপসী বিবি ওই টাকাটার ওপর নজর দিয়েছে। রূপসী বিবির চক্রান্তেই সে প্রাণ হারিয়েছে। শিবানী ও আমাকে সরাতে পারলে রূপসীর পক্ষে টাকাটা বের করে নেওয়া আরও সহজ হয়, কিন্তু দুটো খুনের দায়িত্ব সে নিতে চায় না। সেই জন্যই আমরা রক্ষা পেয়ে গেছি। আমাকে এতদিন আটকে রেখে খুব সম্ভব সে টাকাটা বের করে নিয়ে গেছে। হেস্টিং স্ট্রিটের অ্যাটর্নির অফিসে এসে তারা পড়ল। কর্মচারীদের ছুটি হয়ে গেছে। অ্যাটর্নি বাবু একাই বসেছিলেন। অনিলকে দেখে বললেন, আপনি এত ঘোরাঘুরি করে সংবাদ আনতে পারলেন না। এদিকে সুষমা সেন নিজে এসেছিল সোমবারে। ভাবলাম আপনাকে জানাবো, কিন্তু 2 দিন টেলিফোন করেও আপনাকে পেলাম না। চেক নিয়ে গেছে? কোর্ট থেকে এফিডেভিট করিয়ে এনেছে। আমাকে বাধ্য হয়ে 2 লাখ টাকার চেক দিয়ে দিতে হলো। যে চেক নিয়ে গেছেন সে জালিয়াত। আসল সুষমা সেনের খুন হয়েছে। সোমবার করোনারের আদালতে তার ময়না তদন্ত হয়ে গেছে। অ্যাটর্নি হাঁ হয়ে গেলেন। কয়েক মিনিট দম নিয়ে বললেন, চেকখানা ক্রস করা আছে, ভাঙাতে হবে ব্যাংকের মাধ্যমে। সেই সূত্র থেকে হয়তো কোনো কিনারা হতেও পারে। পরদিন সকাল 10টার আগেই অনিল ব্যাংকে ছুটল।
ব্যাংক জানালো যে মঙ্গলবারই চেক জমা হয়ে গেছে। যে ব্যাংকের মাধ্যমে জমা হয়েছিল অনিল ছুটল সেই ব্যাংকে। সেখানে শুনল যে বৃহস্পতিবার 50,000 টাকা তুলে নিয়ে চলে গেছে, তবে 1.5 লাখ টাকা এখনও আছে। অনিল বলল, যাক, তবু 1.5 লাখ বাঁচাতে পারলাম, এটাই যথেষ্ট। ব্যাংকের খাতায় তো ঠিকানা আছে, সেখানে একবার খোঁজ করবে। যেখানে সুষমা সেন মানুষটাই জাল, সেখানে তার ঠিকানা কখনো আসল হতে পারে? মিছে পরিশ্রম করে লাভ নেই। বাকি টাকাটা কেউ তুলতে এলে তৎক্ষণাৎ পুলিশে জানানো হয়। এই ব্যবস্থা করেই অনিল বাড়ি ফিরল। বাড়িতে এসে অনিলবাবু একটা চিঠি পেল, টাইপ করা চিঠি। প্রিয় মহাশয়, আপনার জন্য আমাদের কারবারে এবার 1.5 লাখ টাকার লোকসান দিতে হলো। কোম্পানি আপনার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখতে চায় না। ভবিষ্যতে আপনি সতর্ক হবেন। বারবার এই ধরনের লোকসান সহ্য করা কোম্পানির পক্ষে সম্ভব নয়। ভবিষ্যতে যদি আপনার জন্য কোম্পানিকে কোনো লোকসান দিতে হয়, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা প্রয়োগ করতেও আমরা বাধ্য হব। পূর্বাহ্নেই আপনাকে সে বিষয়ে অবগত করলাম। ইতি পরিচালক, RB অ্যান্ড কোম্পানি। একেবারে ব্যবসাদারি চিঠি, কিন্তু কোনো ঠিকানা নেই। না থাক, RB অ্যান্ড কোম্পানি। অনিল একবার দেখেই বলে উঠল যে রূপসী বিবি অ্যান্ড কোম্পানি। স্মাগলিংও তাহলে এতদিনে ব্যবসার পর্যায়ে উঠল। দেখা যাক। কিন্তু বেশি দিন দেখতে হলো না। RB কোম্পানির সঙ্গে অনিলের সংঘাত বেঁধে গেল কয়েক সপ্তাহের মধ্যেই। তবে সে আর এক কাহিনী। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।